রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া। ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামাত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। কর্মসূচি শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি, এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। তফসিলের প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের 5 বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেওয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। সিসিইউতে বেগম খালেদা জিয়া, এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগমুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। 5টি IMEI নম্বরের বিপরীতে 50 লাখ হ্যান্ডসেট। ব্যবসায়ীদের আপত্তির পরও পেছানো হচ্ছে না মোবাইল নিবন্ধন কার্যক্রম। বৈধ হবে কিনা জানা যাবে 2 সপ্তাহে। ঢাকা নরসিংদী সহ আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প। উৎপত্তিস্থল ঘোড়াশাল। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার নির্দেশনা। এবং একদিন পেরুলেও নিয়ন্ত্রণে আসেনি হংকংয়ে আবাসিক ভবনের আগুন। প্রাণহানি বেড়ে 65, আহত অর্ধ শতাধিক। নিখোঁজ প্রায় 300। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শোক। শুরুতেই প্লট দুর্নীতির মামলায় রায়ের খবর। জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডের পর প্লট দুর্নীতির 3 মামলায় 21 বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার। তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। আর এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীদের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হলো পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার। বৃহস্পতিবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুন রায় ঘোষণা করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয় দুজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা 4 বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেন তারা। ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠিয়েছে, রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই 3 মামলায় বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে 22 জনকে। খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের নির্দেশনা দিয়েছেন বিচারক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আগামী মাসে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। 7 ডিসেম্বর থেকে 6 দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচির নেতারা অভিযোগ করেছেন স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজধানী সহ সারা দেশে শুরু হয়ে গেছে বিএনপির নির্বাচনী যাত্রা। ভোটের মাঠে ধানের শীষ জয়ী করতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। নির্বাচনী মাঠ আরও চাঙা করতে বিএনপি থেকে এলো নতুন ঘোষণা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি পালন করা হবে, যার প্রত্যেকটিতেই ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এই 6 দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এদিন জাতীয় প্রেস ক্লাবে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজ স্বার্থে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। অতীত অভিজ্ঞতা থাকায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণের নির্বিঘ্ন জীবন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে চায় দলগুলো। আর এই লক্ষ্যে প্রথমবার দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব 6টি ইসলামী দল সহ 8 রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ 8 দল। তবে গণভোট যখনই হোক, তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে 7 বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 8 দল। আগামী 30 নভেম্বর থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে 8 দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে 8 দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে 5 দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হ্যাঁ ভোট বিজয় না হয় সংস্কার হবে না, সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই 24-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হ্যাঁ ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। তবে নেতাদের প্রত্যাশা, শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আর যদি কোনো তফসিলের প্রথম দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে তাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, এর ব্যত্যয় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তফসিল ঘোষণার আগে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা। 2.5 ঘন্টা বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে, আর এটি বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মনিটরিং করবে কমিশন। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং
কোঅর্ডিনেশনটা আমরা দেখব। জানানো হয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। এদিকে বিকেলে ইউএনডিপির সরবরাহকৃত ভোটের স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে নির্বাচন কমিশনের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের আগে যথাসময়ে পদত্যাগ করবেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার রোগ মুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা শেষে তাকে কেবিনে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন করে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। 2018 সালে কারাবন্দী থাকার সময় থেকেই আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, উচ্চ রক্তচাপ সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগে ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। 2019 সালে কারামুক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসার জন্য অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতি পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। প্রায় মাসখানেক চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা, নরসিংদী ও গাজীপুর সহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় থাকা মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে বিকেল 4:15 47 সেকেন্ড ভূকম্পন স্থায়ী হয়, যার মাত্রা ছিল 3.6। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বুধবার গভীর রাতে সিলেটে 3.4 মাত্রার ভূমিকম্প হয়। তার আগে গত 21 নভেম্বর সারা দেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। শফিকুল আলম আরও জানিয়েছেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সম্পদের হিসাবও দিতে হবে। আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি
করা যায় কিনা, যেটা সারা বাংলাদেশেরই আসলে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। আধিপত্যে নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সদর উপজেলায় ফুরসন্দি গ্রামে দীর্ঘদিন ধরে শাহাবুল মোল্লা ও হায়দার মঞ্জলের সমর্থকদের বিরোধ চলছিল। বেশ কয়েকবার বাড়াবাড়ির ঘটনা ঘটে। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াইতে অন্তত 10 জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। মোবাইল ব্যবসায়ীদের আপত্তি থাকলেও পেছানো হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। বিটিআরসির কমিশনার জানান, বর্তমানে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার বন্ধে আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে NEIR সিস্টেম। তবে এই সিস্টেম চালুর আগে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির শুল্ক 58% থেকে কমানো এবং মজুদ অবৈধ হ্যান্ডসেট বিক্রির জন্য সময় পেছানোর দাবি জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার TRNBর এক অনুষ্ঠানে বিটিআরসির কর্মকর্তারা জানান, দেশে অবাধে ক্লোন হচ্ছে মোবাইলের IMEI নম্বর। বর্তমানে ডাটাবেইজে 5টি IMEI নম্বরের বিপরীতে হ্যান্ডসেট আছে 50 লাখ। রাজস্ব ফাঁকি এবং নিরাপত্তা বিবেচনায় NEIR চালুর সময় পেছানো হচ্ছে না। শুধু 5টা নাম্বার যদি আপনি ন্যূনতম ধরেন, 50 লক্ষ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এই জিনিসটাকে যদি আপনি বন্ধ করতে 16 তারিখে একটা কার্যকর হবে। 16 ডিসেম্বরের আগে কোনো অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে তা বৈধ বলে গণ্য হবে। নিবন্ধন চালুর পর কেনার আগে মোবাইলের বৈধতা যাচাই করতে হবে। এমনও কাস্টমার কেয়ার থাকছে, MOIBর সেলস সেন্টার থাকছে। NEI সম্পর্কিত যে কোনো প্রবলেমে সাধারণ নাগরিকরা এখান থেকে হেল্প নিতে পারবেন। বিটিআরসির হিসেবে বর্তমানে 50 থেকে 60 লাখ অবৈধ হ্যান্ডসেট মজুদ আছে ব্যবসায়ীদের হাতে। রাজস্ব দিয়ে তারা এসব ফোন বৈধ করার সুযোগ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বৈঠকে বসবে সরকার। তাদের ট্যাক্সের ব্যাপারটা কি হবে এই ব্যাপারে আমরা চিঠি লিখেছি NBR-কে, ওই বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে। NEIR সিস্টেম চালু হলে হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান দেশীয় উৎপাদকরা। টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। একদিন পার হলেও হংকংয়ে আবাসিক ভবনে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে, গুরুতর আহত হয়েছেন 70 জন। এখনও নিখোঁজ 279 জন। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ওয়াং ফুক কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুন পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া। 7 ডিসেম্বর থেকে 6 দিনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামাত সহ 8 দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। জয় পুতুলের 5 বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেওয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতে। এবং সিসিইউতে বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগমুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এই ছিল সন্ধ্যার সময়। এরপর দেখবেন জনপদের সময়, আর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।